বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা একটা সাধারণ শিল্পাঞ্চল, যেখানে প্রতিদিন হাজারো মানুষ কাজে শেষে বাড়ি ফেরে। সেদিনও আকাশটা ছিল স্বাভাবিক, রাস্তায় ছিল চেনা কোলাহল, কিন্তু এই স্বাভাবিকতার ভিতরেই নীরবে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। একজন 28 বছর বয়সী যুবক দীপুচন্দ্র দাস, পেশায় গার্মেন্টস শ্রমিক, ধর্মে হিন্দু, স্বপ্ন খুব সাধারণ, নিয়মিত কাজ, মাসের শেষে বেতন, পরিবারের মুখে দুমুঠো হাসি। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ স্বপ্নই কি আজকের বাংলাদেশে সবচেয়ে বড় ঝুঁকি? সেদিন দীপুকে ঘিরে ধীরে ধীরে জমে ওঠে এক উন্মত্ত জনতা। অভিযোগ ধর্ম অবমাননা, কিন্তু অভিযোগটা কোনো আদালত, কোনো তদন্ত না, তার বদলে যা ছিল গুজব, সামাজিক মাধ্যমে ছড়ানো আধা সত্য, আর ক্ষোভে জ্বলতে থাকা কিছু মানুষ যারা নিজেদেরকেই বিচারক বানিয়ে নিয়েছিল। দীপুকে মারধর করা হয়, পোশাক খুলে ফেলা হয়, তারপর গাছের সঙ্গে বেঁধেই আগুন। এই মুহূর্তে প্রশ্ন জাগে, এই আগুন কি শুধু একজন মানুষের শরীর পুড়িয়েছে, নাকি পুড়িয়ে দিয়েছে আমাদের বিবেক, আমাদের সহানুভূতি আর আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভেদ? এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটা ঘটে এমন এক সময় যখন বাংলাদেশ এখনো রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যে গণ আন্দোলন শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়েছিল, তারপর তৈরি হয়েছিল এক নতুন আশার গল্প, নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কারের প্রতিশ্রুতি, ন্যায় বিচারের স্বপ্ন আর বিভাজন ভুলে একসাথে এগোনোর আহ্বান। কিন্তু বাস্তবতা কি সেই স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে? দীপুচন্দ্র দাসের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, রাজনৈতিক পরিবর্তন হলেই সামাজিক মানসিকতা বদলে যায় না, বিশেষ করে তখন যখন অর্থনৈতিক চাপ বাড়ে, যুব সমাজের একটা অংশ চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে, আর সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে গুজব আর ঘৃণার দ্রুততম বাহন। এই ভিডিওর উদ্দেশ্য কোনো একপাক্ষিক দোষারোপ নয়, বরং আমরা চেষ্টা করব প্রত্যক্ষদর্শীদের চোখে দেখা সত্য, প্রশাসনের প্রতিক্রিয়া, স্থানীয় সমাজের অপরাধবোধ, ভয় আর নীরবতা, আর ইতিহাসের সেই ছায়া যেখানে আগেও ধর্ম অবমাননা নামের অভিযোগ প্রাণ নিয়েছে মানুষের। দীপুর পরিবার আজ শোক স্তব্ধ, কিছু প্রত্যক্ষদর্শী আজ অনুতপ্ত, আমরা কিছুই করতে পারিনি, আর পুরো সমাজ বিভক্ত, বিভ্রান্ত আর প্রশ্নে ভরা। এই গল্প শুধু দীপুর নয়, এটা বাংলাদেশের সেই সংখ্যালঘু মানুষের গল্প যারা প্রতিদিন ভয়ে ভয়ে বাঁচে। আজ কে কখন অভিযুক্ত হয়ে যাবে, এটা সেই তরুণদের গল্প যারা উত্তেজনার বসে বোঝে না একটা শেয়ার, একটা গুজব, একটা মুহূর্তের রাগ কারো জীবন শেষ করে দিতে পারে। আজকের এই ভিডিওর প্রতিটি অধ্যায়ে আমরা জানবো দায়িত্ব কোথায় ব্যর্থ হলো, ন্যায় বিচারের পথ কি, আর সবচেয়ে বড় প্রশ্ন, একটা বহুত্ববাদী রাষ্ট্রে আমরা কি ধর্মের নামে বিচার থামিয়ে মানুষকে মানুষ হিসেবে বাঁচাতে পারবো? দীপুচন্দ্র দাসের মৃত্যু আমাদের সামনে একটা আয়না তুলে ধরেছে। এখন প্রশ্ন একটাই, আমরা কি সেই আয়নায় চোখ রাখতে সাহস পাবো? এই ট্র্যাজেডির ঠিক কেন্দ্রে ছিলেন একজন খুবই সাধারণ মানুষ, দীপুচন্দ্র দাস। কোনো নেতা নন, কোনো অ্যাক্টিভিস্ট নন, এমনকি সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখও নন। তবুও তার জীবনটাই আমাদের এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দীপু জন্মেছিলেন ময়মনসিংহের তারাকান্দ উপজেলার মোকামিয়াকান্দ গ্রামে। ছোট্ট একটা গ্রাম, চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর টিন ছাউনি ঘর, খুব সাদামাটা পরিবেশ। তিনি ছিলেন কৃষক রবিচন্দ্র দাসের বড় ছেলে। গ্রামে যারা তাকে চিনত তারা আজও বলে ভালো লোক ছিল, শান্ত, কারো সঙ্গে ঝগড়া করতো না। কিন্তু ভালো মানুষ হলেই কি সংসার চলে? এই প্রশ্নটাই দীপুকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। 2 বছর আগে সে পাড়ি দেয় ভালুকায়, ময়মনসিংহ জেলার এক ব্যস্ত শিল্পাঞ্চলে। সেখানে পাইনিয়র নেটওয়ার্কস বিডি লিমিটেড নামের একটি গার্মেন্টস কোম্পানিতে নাইট শিফটের কাজ শুরু করে। রাতভর মেশিনের শব্দ, চোখে ঘুম, শরীরে ক্লান্তি, এই ছিল তার নতুন জীবন। কিন্তু তার আয় খুব বেশি নয়। ওই টাকাতেই বাবার চিকিৎসা, ছোট ভাই বোনেদের পড়াশোনা আর ঘরের নিত্য প্রয়োজন মিটত। দীপু মাঝে মধ্যেই বাড়িতে চিঠি লিখত। একটা লাইনে সে লিখেছিল, এখানে কাজ বেশি, কিন্তু ঘরে নিয়মিত টাকা পাঠাবো। এই লাইনটার ভিতর লুকিয়ে আছে কতটা দায়িত্ববোধ ভাবুন একবার। গার্মেন্টস সেক্টরে 40 লক্ষের বেশি মানুষ কাজ করে, দীপু তাদেরই একজন। গ্রামের ছেলে শহরের কারখানায় এসে নিজের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা শুধু একটা অর্থনৈতিক লড়াই নয়, এটা ছিল মর্যাদার লড়াই। কিন্তু 2025 সালের 8ই ডিসেম্বর রাত প্রায় 9টা নাগাদ সবকিছু ভেঙে পড়ে। কারখানার ভেতরে চা বিরতির সময় নাকি একটা কথাবার্তা হয়েছিল। কে কি বলেছিল তা আজও স্পষ্ট নয়, তবুও একটা কথা ছড়িয়ে পড়ে, সে নাকি সব দেবতাকে এক বলেছে। আর মুহূর্তের মধ্যেই সেই কথা রূপ নেয় আরো ভয়ঙ্কর অভিযোগে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। পুলিশ পরে বলেছে ধর্ম অবমাননার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, এই
অভিযোগ কে ছড়ালো, কেন ছড়ালো? সূত্র বলছে এক সহকর্মীর সঙ্গে দীপুর আগে থেকেই কিছু কাজের বিষয় নিয়ে ঝামেলা ছিল, ওভারটাইম, শিফট কিংবা ব্যক্তিগত বিরোধ। আর সেই ব্যক্তিগত ক্ষোভই কি ধর্মের মুখোশ পরে জনতার হাতে অস্ত্র তুলে দিল? হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ যায় একটা থেকে আরেকটা। ডুবালিয়া পাড়া এলাকায় ছড়িয়ে পড়ে গুজব, 50 থেকে 100 জন লোক জমে যায়। দীপুকে কারখানা থেকে টেনে বের করা হয়, মারা হয় লাঠি ঘুষি, সে অচেতন হয়ে পড়ে, তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়, আর তারপরেই আগুন। চারপাশের মানুষ কেউ চিৎকার করছে, কেউ আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, আর কেউ মোবাইল বের করে ভিডিও করছে। কেউ থামায়নি, কেউ প্রশ্ন করেনি আমরা কি করছি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ময়নাতদন্তে জানা যায় আগে মারধরের আঘাতে কোমায় চলে গিয়েছিল দীপু, তারপর বাধা অবস্থায় দগ্ধ করা হয়। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হয়। এখানেই শেষ নয়, 19 ডিসেম্বরের ভোরে র্যাব অভিযান চালায়। গ্রেফতার হয় 7 জন, 19 থেকে 46 বছর বয়সী, কেউ তরুণ শ্রমিক, কেউ অভিজ্ঞ লোক। তাদের থেকে লাঠি, পেট্রোলের ক্যান উদ্ধার হয়। মামলা করেন দীপুর ছোট ভাই অপুচন্দ্র দাস। সে তখনও কিশোর। হঠাৎ করে সে যেন হয়ে যায় পরিবারের একমাত্র ভরসা। তার কথাটা আজও কানে বাজে, ভাইকেই কেন, আমরা এখন কি করব? এই ঘটনাকে যদি শুধু ধর্মীয় উন্মাদনা বলে শেষ করি তাহলে সত্যটা ধরা পড়ে না। এর ভেতরে আছে গার্মেন্টস ফ্যাক্টরির চাপ, কম মজুরি, মাসে প্রায় 8,000 টাকা, এছাড়া 9% মূল্য বৃদ্ধি, আর সংখ্যালঘুদের সহজ টার্গেট বানানোর প্রবণতা। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা মাত্র 8 থেকে 10%। 2024 সালের আন্দোলনের পর থেকেই সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে। প্রায় 1500-র বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। দীপুচন্দ্র দাসের মৃত্যু ঘটে এমন এক সময়ে যখন দেশ জুড়ে অস্থিরতা। ছাত্রনেতা শরীফ ওসমান হাদির উপর হামলার পর উত্তাল পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী র এজেন্ট তত্ত্ব, সবকিছুর ভেতরেই একজন সাধারণ শ্রমিক হয়ে ওঠে বলির পাঠা। এটাই এই ঘটনার আসল গঠন। এখানে শুধু একজন খুনি নেই, এখানে আছে একটি ব্যবস্থা, একটি মানসিকতা, আর একটি সমাজ যা ঠিক সময়ে প্রশ্ন করতে শেখেনি। আর এই প্রশ্নটাই আমাদের পরের অধ্যায়ে নিয়ে যাবে। দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনাটা সেই গাছটার নিচেই শেষ হয়ে যায়নি। ওই আগুনের তাপ ছড়িয়ে পড়েছিল আশেপাশের ঘরবাড়ি, মানুষের মন, আর পুরো সমাজের ভেতরে। ভালুকায় যে এলাকায় দীপু থাকতো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাড়া, সেখানে প্রথমে ছিল এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছে না, কেউ চোখে চোখ রাখছে না। কিন্তু কয়েকদিন পর ধীরে ধীরে কিছু মানুষ কারখানার সামনে আসে, চুপচাপ ফুল রেখে যায়, কেউ ফিসফিস করে বলে ভালো মানুষ ছিল, যা হয়েছে ঠিক হয়নি। এই কথাগুলো জোরে বলা হয়নি, কারণ ভয় ছিল আজকে যে কথা বলবে কাল তাকেই কি টার্গেট করা হবে। একজন প্রত্যক্ষদর্শী পরে বলেছিল কেউ থামায়নি, সবাই শুধু দেখছিল। এই শুধু দেখছিল এই শব্দ দুটো আমাদের সমাজের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা দেখায়। এটা কেবল নিষ্ঠুরতা নয়, এটা ভয়ের পক্ষাঘাত। হাদির ঘটনার পর যেভাবে সারা দেশে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল, সেই উত্তেজনার মধ্যে কেউ আর আলাদা হয়ে দাঁড়ানোর সাহস পায়নি। আর দীপুর নিজের গ্রাম মোকামিয়া কান্দা, যেখানে কোনো মিছিল হয়নি, কোনো স্লোগান ওঠেনি, সেখানে ছিল নিস্তব্ধ শোক। নদীর ধারে বসে নারীদের কান্না, মন্দিরে জড়ো হয়ে পুরুষদের ফিসফিস প্রার্থনা, কিন্তু চোখে ছিল একটাই প্রশ্ন, প্রতিবাদ করলে কি আরো বিপদ আসবে? এই ভয়টাই সবচেয়ে বড় সামাজিক ক্ষতি। তবে অনলাইন জগতে চিত্রটা একটু আলাদা ছিল। জাস্টিস ফর দীপু হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে, 5 লক্ষের বেশি রিয়াকশন। হিন্দু প্রবাসী অ্যাক্টিভিস্টদের সঙ্গে সঙ্গে অনেক মুসলিম কণ্ঠও উঠে আসে। ধর্মের নামে এই অপমান আমরা মানি না। এখানেই সমাজের আর একটা মুখ দেখা যায়, ঘৃণার বিপরীতে সহানুভূতি। এবার আসি রাষ্ট্রের প্রতিক্রিয়ায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ভালুকা থানার ওসি আব্দুল মালিক এলাকা ঘিরে ফেলেন। ফরেনসিক টিম আসে, ছাই থেকে ডিএনএ সংগ্রহ করা হয় ও কারখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। 19 ডিসেম্বরে র্যাব প্রেস ব্রিফিং করে। সরকারের পক্ষ থেকে বলা হয় মব জাস্টিসের কোনো জায়গা নেই, দোষীরা শাস্তি পাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট থেকেও কড়া বিবৃতি আসে, এই বহুত্ববাদী রাষ্ট্রে বর্বরতার কোনো স্থান নেই। কিন্তু প্রশ্ন থাকে, এই বিবৃতি কি শুধু শব্দ, নাকি সত্যি ভয়ের সংস্কৃতি ভাঙতে পারবে? স্থানীয় প্রশাসন অন্তর্ধর্ম সংলাপ ডাকে, মানবতা প্রতিশোধ নয়, এই বার্তা দেওয়া হয়। এমনকি জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরবারও টিভিতে বলেন, নির্দোষকে মারধর করা ইসলামকে লজ্জা দেয়, ইসলাম সংলাপ শেখায়, হত্যা নয়। এই বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখায় সব ধর্মীয় কণ্ঠই উগ্র নয়। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দ্রুত বিচার দাবি করে। র্যাব আর পুলিশের যৌথ তদন্ত শুরু হয়। এটা কি শুধু ধর্মীয় গুজব,
গুজব, নাকি কারখানার ভেতরের ঐশা, নাকি রাজনৈতিক উস্কানি, এই সবকিছুর মাঝে দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া, দুই ধারী অস্ত্র। ঘটনার ভিডিও রাতারাতি 1 কোটির বেশি ভিউ পায়, একদিকে মানুষ আতঙ্কিত হয়, অন্যদিকে একই ভিডিও সহানুভূতির ঢেউ তোলে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। কিছু টেলিগ্রাম চ্যানেলে এই হত্যাকে ঈশ্বরের শাস্তি বলে প্রচার করা হয়। ভুয়া ভিডিওতে দীপুকে ভারতীয় এজেন্ট বানানো হয়। এছাড়া ভারতীয় এম্বাসিতে পাথর ছোড়া হয়, যার ফলে ভয়ে ময়মনসিংহের হিন্দু পাড়াগুলো থেকে 20% মানুষ এলাকা ছাড়ে। গুজব, ক্ষোভ, সহিংসতা, অনুশোচনা, এই 24 ঘন্টার চক্রই সবচেয়ে বিপজ্জনক। এই প্যাটার্ন আমরা আগেও দেখেছি। ভারতে হোয়াটসঅ্যাপ গুজবে 2018 সালে 20 জনের বেশি মানুষ মারা গিয়েছিল। মায়ানমারে রোহিঙ্গা নিধনের আগেও এমনটাই হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ দিক, যুব সমাজ। গ্রেফতারদের মধ্যে বেশিরভাগই 20 কোঠায়। গার্মেন্টস সেক্টরে অস্থায়ী কাজ, স্বপ্ন আছে কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। 40% গার্মেন্ট শ্রমিক 25-এর নিচে। মুদ্রাস্ফীতি বাড়ছে, হতাশা জমছে। এই হতাশায় যখন ধর্মীয় আবেগের সঙ্গে মেশে, তখন জন্ম নেয় বিপজ্জনক উন্মাদনা। এই অধ্যায়ের একটা বিষয় পরিষ্কার, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2021 সাল থেকে 200-র বেশি ধর্ম অবমাননার মামলা হয়েছে। 18% ভুক্তভোগী সংখ্যালঘু। 2024-এর পর 2400-র বেশি হামলা নথিভুক্ত হয়েছে। তবুও কিছু মানুষ বলে এটা শুধু একটা স্থানীয় ঝামেলা, কিন্তু পুলিশ নিজেই বলছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ নেই। তাহলে প্রশ্ন, ধর্মের নামে এই বিচার আসলে কি? এই অধ্যায় আমাদের দেখায় সমস্যা শুধু একজন খুনির নয়, সমস্যা নীরব দর্শক, গুজবের রাজনীতি আর যুব সমাজের ক্ষুধার। আর যতদিন আমরা এইগুলো মোকাবিলা না করব, উপদাসের সেই প্রশ্ন উত্তরহীনই থেকে যাবে। কিছু রাত এমন থাকে যেগুলো শুধু সময় নয়, ইতিহাস হয়ে যায়। 18ই ডিসেম্বর 2025 ঠিক তেমনই এক রাত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি প্রথম? না, ময়মনসিংহের মাটি নতুন করে রক্ত দেখেনি। এই অঞ্চলের ইতিহাসের সাম্প্রদায়িক ক্ষত অনেক পুরনো। 1930-এর দশক, গ্রামীণ দাঙ্গা, হাজারো মানুষ ঘরছাড়া। 1990 অযোধ্যার গুজব, 100-র বেশি মন্দির পুড়িয়ে দেওয়া হয়। হিন্দু পরিবারগুলো রাতারাতি উদ্বাস্ত। 2021 দুর্গাপুজো, কোরআন অবমাননার একটি ছবি ভাইরাল, পুরো দেশ জুড়ে আগুন, 4 জনের মৃত্যু। প্রতিবার একটাই প্যাটার্ন, গুজব, সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক শূন্যতা আর সংখ্যালঘু টার্গেট। নতুন বাংলাদেশ, এই শব্দটা এখনো প্রশ্নবিদ্ধ। এই প্রেক্ষাপটে প্রশ্নটা আরো গভীর হয়। গার্মেন্ট শ্রমিকরা যারা গ্রাম ছেড়ে শহরে আসে, তারা কি প্রতিদিন একটা অদৃশ্য সীমারেখার উপর হাঁটে? তাহলে সামনে যাওয়ার পথ কি? শুধু গ্রেফতার, না শুধু বিবৃতি? প্রথমত, পুনর্বাসন আর সহানুভূতি। দীপুর পরিবারের জন্য অর্থনৈতিক সহায়তা, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, শুধু ক্ষতিপূরণ নয়, মর্যাদা। দ্বিতীয়ত, সাক্ষীদের নিরাপত্তা, যারা দেখেছিল কিন্তু ভয়ে থেমে গিয়েছিল, তাদের কথা বলার সুযোগ। তৃতীয়ত, যুব সমাজ, ডিজিটাল লিটারেসি, ঘৃণা চেনার শিক্ষা, ধর্ম নয় মানবিকতা শেখানোর পাঠ। চতুর্থ, সোশ্যাল মিডিয়ার দায়িত্ব, গুজব থামানোর দ্রুত ব্যবস্থা, ভাইরাল হওয়ার আগেই যাচাই। এই ঘটনায় আন্তর্জাতিক নজরও পড়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়েছে, কিন্তু একপাক্ষিক শব্দ নয়, সমতা ভিত্তিক আলোচনা দরকার। না হলে কি হবে? আগুন নিভে যাবে, ভিডিও পুরনো হবে, কিন্তু ভেতরে ভেতরে আর একটা দীপু তৈরি হবে। এই অধ্যায় এখানেই থামে, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, একটা সমাজ কি শুধু শোককে এগিয়ে নিয়ে যায়, নাকি শোক থেকে শিক্ষা নিয়ে বদলায়? দীপুচন্দ্র দাসের মৃত্যু শুধু একজন মানুষের প্রাণহানি নয়, এটা বাংলাদেশের এক সন্ধিক্ষণের প্রতিচ্ছবি, যেখানে স্বপ্ন আর ভয় পাশাপাশি হাঁটে, যেখানে পরিবর্তনের আশার পাশে দাঁড়িয়ে থাকে পুরনো ঘৃণার ছায়া। একজন গ্রাম থেকে শহরে আসা শ্রমিক, একজন বড় ছেলে যে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, একজন মানুষ যে বিশ্বাস করেছিল পরিশ্রম করলে জীবন একটু ভালো হবে, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক রাতে, এক গাছের নিচে, এক উন্মত্ত জনতার হাতে। এই পুরো বিশ্লেষণ আমাদের কিছু কঠিন সত্যের মুখে দাঁড় করায়। প্রথমত, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ঘৃণাজনিত অপরাধ, ধর্মের নামে মোরা এক ব্যক্তিগত ও সামাজিক সহিংসতা। দ্বিতীয়ত, গুজব আর ডিজিটাল আগুন। সোশ্যাল মিডিয়া একদিকে ঘৃণা ছড়িয়েছে, অন্যদিকে আবার মানুষকে এক করেছে। একই প্ল্যাটফর্মে মৃত্যু ভাইরাল হয়েছে, আবার ন্যায়ের দাবিও উঠেছে। এই দ্বৈততা আমাদের শেখায় প্রযুক্তি নিরপেক্ষ নয়, ব্যবহারটাকেই তাকে বিপজ্জনক বা মানবিক করে তোলে। তৃতীয়ত, যুব সমাজ, হতাশা, বেকারত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, এই সবকিছু যখন ধর্মীয় উত্তেজনার সঙ্গে মিশে যায়, তখন সহিংসতা জন্ম নেয়। এটা কোনো একটি ধর্মের সমস্যা নয়, এটা দিকহীনতার সমস্যা। রাষ্ট্র দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, শুধু কি শাস্তিই যথেষ্ট? যদি আমরা সত্যি দীপুচন্দ্র দাসের স্মৃতিকে সম্মান করতে চাই, তাহলে আমাদের যেতে হবে আরো গভীরে। ধর্মীয় শিক্ষা, যেখানে অন্যকে মানুষ হিসেবে দেখানো হবে। ডিজিটাল সুরক্ষা, যেখানে গুজব থামানো হবে আগেই। অর্থনৈতিক ন্যায়, যাতে হতাশা আর ক্ষোভ কাউকে খুনিতে
পরিণত না করে। সোনার বাংলা এই স্বপ্ন নতুন করে উচ্চারিত হচ্ছে, কিন্তু সোনা শুধু গানেই নয়, মানুষের জীবনেও ঝলমল করতে হবে। দীপুর গল্প আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করায়, একটা বহুত্ববাদী রাষ্ট্রে আমরা কি ঘৃণার ঝড়ে মানবতার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারবো? আর সহানুভূতি দরকার দীপুর পরিবারের জন্য, যারা প্রতিদিন শূন্য ঘরে ঘুমাচ্ছে। দরকার সেই অনুতপ্ত দর্শকদের জন্য যারা থামাতে পারেনি। এমনকি দরকার সেই অপরাধীদের জন্য, যাতে এই সমাজ বুঝতে পারে কিভাবে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। কারণ প্রতিশোধ সমাজকে সারায় না, সত্য, বিচার আর শিক্ষা এই তিনটিই পারে ক্ষত সেলাই করতে। যদি আমরা আজ শিখি, যদি আমরা আজ থামাই, তাহলে হয়তো আগামীকাল আর কোনো দীপু নামহীন ছাই হয়ে হারিয়ে যাবে না। এই গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের দায়িত্ব এখান থেকেই শুরু।